নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পত্রালী মৌনমুখর সাহিত্য পত্রিকার সাহিত্য বাসর নিয়ে প্রতি সপ্তাহের মতন এসে গেছি। সঙ্গে রেখেছি দুজন অতিথিকে। আজকের এই দুজন অতিথি বাংলাদেশ থেকে আছেন আমাদের সাথে। আছেন বাংলাদেশের দুই কবি চঞ্চল রায় এবং সুলতানা নাজনীন। আজকে এই দুজনের সাথে আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। চলে যাব শুরুতেই চঞ্চল বাবুর কাছে। চঞ্চল দা, আপনি আজকে আমাদের কি শোনাবেন? শুরুতে কোন কবিতা দিয়ে শুরু করছেন অনুষ্ঠান? ঠিক আছে, নমস্কার দিদি। শুরু করছি। নমস্কার। আমার এটা কাব্যগ্রন্থ, তৃতীয় কাব্যগ্রন্থ। আমার এই তৃতীয় কাব্যগ্রন্থ থেকে সেবকের পথে শিরোনামে কবিতা। দিদি কি বলবো? হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন আপনি। আমার কবিতার শিরোনাম সেবকের পথে। কোথাও উঁচু, কোথাও নিচু, পাথর চারিদিক, নির্মল পরিবেশ, শান্ত বাতাস, রাস্তাঘাট চিকচিক। স্বর্গের মতো লাগে সেবক, দুনিয়া জোড়া সুখ, আছে সকলের প্রাণী প্রাণী, হৃদয়ে মাখানো সুখ। বারে বারে দেখিতে ইচ্ছে করে, ছুটে যেতে মন চায়, পাহাড়গুলি চোখের ঠিকানা, মনের গভীরে যায়। মাঝখান দিয়ে বয়ে গেছে তিস্তা, ভিতরে সাফারি পার্ক, উত্তরে তার কাঞ্চনজঙ্ঘা, সুমধুর টিয়ার ডাক। ব্যস্ত রাস্তাঘাট চলাচলে, সুন্দর বন বনান্তর, সেবকের পথে চিরসবুজ, জুড়ায় হৃদয় অন্তর। ধন্যবাদ দিদি। বাহ, বেশ ভালো লাগলো, ধন্যবাদ অনেক আপনাকে। চলে যাব সুলতানা নাজনীনের কাছে। নাজনীন, কি শোনাচ্ছ আজকে আমাকে? ভালো আছি। আমাকেও ভালো থাকতে হয়, এত একদম ভালো কষ্টের থাকতে মধ্যেও হবে। ভালো থাকতে হয়। আমি অবশ্যই একটা কবিতা শোনাই তোমাদের, বাঁশিওয়ালা। যেহেতু খুব অসুস্থ, মনে হয় না খুব ভালো আসবে গলায়, একদমই প্রিপারেশন ছাড়া তোমাদের সাথে আছি আমি। আমারই স্বরচিত কবিতা একটি, বাঁশিওয়ালা। কে তুমি বাঁশিওয়ালা, কে কেমন সুর তুমি তুলো, নির্ঘুম রাতের নষ্ট প্রহরগুলো কি অবলীলায় ছিনিয়ে নাও তুমি। আমি বারবার ডাকি, বারবার ডাকি, তোমার কর্ণকুহরে আমার বার্তা বুঝি পৌঁছায় না। তোমার মরণবাণে শরবিদ্ধ পাখি কেবল ডানা ঝাপটে যাই। আমি বারবার মরি, বারবার মরি, কি নির্লিপ্ত উদাসীন তুমি। শোনো বাঁশিওয়ালা, শোনো, আমি সীতা নই, দ্রৌপদী না, না, অপার্থ বালিকা। বাড়িয়ে দিয়েছি হাত, একবার, শুধু একবার ছুঁয়ে দেখো। এতই অহংকার তোমার, সর্বাঙ্গে বিষ ঢেলে শিবের নাচন দেখাও তুমি। বাঁশিওয়ালা, বাঁশিওয়ালা। জলের বুকে খোলাটে ছবি তোমার, ঢেউ এসে মুহূর্তে ছিনিয়ে নেয়। আমি কেঁদে উঠি, কেঁদে উঠি বারবার। এসো না, কোনো এক রোদেলা দুপুরে হিমধরা কুয়াশায় মেতে উঠি একান্ত সঙ্গোপনে। বাঁশিওয়ালা, বাঁশিওয়ালা। আমার বসন্ত বেলায় হৃদ আঙিনায় একবার কি তোমার পদছাপ পড়বে না।
ও তোমার আরাধ্য আমার মৃত্যু বুঝি নিস্তম। সঁপে দিলাম নিজেকে সাপের ছোবলে, হিম শীতল দেহ সাদা কাফনে জড়ানো। তুমি সুর তোলো বাঁশিওয়ালা, দেখবে আমার ডান হাতের তর্জনীটি ঠিকই সাড়া দেবে। মৃত্যু রেহাই দেবে না আমাকে, আমি শতাব্দীর পদধূলি হয়ে রইলাম তোমার জীবনে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর কবিতাটা, ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ সুলতানা নাজনীনকে। চলে যাব আবার চঞ্চলদার কাছে। আপনারা, আচ্ছা চঞ্চলদা, আপনি তো অনেকদিন ধরে কবিতায় রয়েছেন, লেখার জগতের সাথে রয়েছেন। আপনার লেখার জগতে আসা কিভাবে? হ্যাঁ, লেখার জগতে আসার উৎসাহ হলো আমার একজন পরিচিত বড় দাদা আছেন, উনি লেখালেখি করেন। তো ভালোই লেখেন উনি। তো উনি আমাকে বলেন যে, চঞ্চল বাবু বসেই তো আছেন, কিছু লেখালেখির চেষ্টা করুন।" ওনার উৎসাহেই মূলত আমি মানে লেখালেখি শুরু করছি। লিখে যাচ্ছি আরকি। আর কতদিন ধরে আছেন হ্যাঁ, এই আমি লেখার জগতের সাথে? হবে ধরেন ১৫ বছর, বাহ, ১৫-২০ বছর। খুব ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাব হ্যাঁ, সুলতানা নাজনীন। আমার কাব্যগ্রন্থ ৫ টা এই পর্যন্ত বের হইছে আরকি। হ্যাঁ? বাহ, অনেকগুলো হয়েছে। খুব ভালো, খুব ভালো। আরো উন্নতি হোক আপনার, এই কামনাই করি। সুলতানা, জি, আমি সুলতানা বলুন। নাজনীনের কাছে চলে যাব। হ্যাঁ, কতদিন ধরে আমি আছো এই একটু লেখার জগতের সাথে? আমি আমার আমার মানে কি বলবো, কোত্থেকে শুরু করব? মানে ছোটবেলায় যে পত্রলিখন থাকতো না, দেয়াল পত্রলিখন, তখন থেকেই মানে ওই যে দেখো সুপ্ত বাসনা থাকে না, শেষ জীবনে যে কি হব সেটা তো কারোই জানা ছিল না। তো লেখালেখির জগতে আসা ওই ছোটবেলা থেকেই। নদীর পাড়ে বাহ, জন্ম আমার, মানে শীতলক্ষ্যা নদীর পাড়ে। ওই নদী দিকে তাকিয়ে থাকতাম। এভাবে কবিতা লিখে যেতাম। আর কি সেই ধারণায় কবিতা লেখা মানে ছোটবেলা থেকে একেবারে বলতে গেলে লিখছি। একেবারে ছোটবেলায় সেটা বলবো না, যখন একটু কৈশোরের সময়টা আসে তখন থেকে আমি একটু লেখালেখি, তাও হচ্ছে গিয়ে একদম প্রফেশনালি না। যখন দেখলাম যে আমার আমার লেখা যদি একটা দেয়ালে পটলিখন আসে তাহলে তো কেমন হয়, হয়তো আমি আজকে ওখানে থাকবো, এই আর কি। তো আসলে লেখালেখিটা খুব ছোট বয়স থেকে করিনি, একটু কৈশোর বয়স থেকে আরম্ভ হয়েছে, যেটা সত্যি কথা। হ্যাঁ, ছোটবেলায় তো ক্লাস পড়ালেখা না, মানে আমার বাবা মা খুবই যত্নশীল ছিলেন। আবার বলবো যে বেশি আমার বাবার কথা, আমার আব্বুর কথা বলবো, উনি ফ্রিডম ফাইটার ছিলেন। তো আব্বু কখনো লিখতে চেতেন না ডায়েরি বা মানে কেমন যেন ছিলেন। হ্যাঁ, ফ্রিডম ফাইটার করেছি তাহলে কি হচ্ছে, আমার তো সার্টিফিকেট দরকার নেই, এরকম ছিলেন উনি। তো আমি হ্যাঁ তখন থেকে বলতাম বাবাকে যে আব্বু ডায়েরি লেখো, ডায়েরি লেখার অভ্যাস ছিল, লেখালেখি করতাম। তারপরেই এই জগতে চলে আসা। আর কবিতারা যদি প্রসঙ্গে আসি তাহলে বেখাপ্পা মনে হয়। আসলে স্বাভাবিক প্রশ্ন আসে কবিতা কি, তাই না? আসলে অনেকেই আছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিংবা সুমিতি কুমার, ওনাদের কথা যদি বলি তাহলে কবিতা হচ্ছে ছন্দের তোলা। আসলে স্বাভাবিকভাবেই তা হচ্ছে গিয়ে পদ্য কবিতা, মানে জীবনকে দোলা দেয় আর কি, এটাই আর কি বলবো। কবিতার অনেক রকম ভাব আছে, কোনোটা হুম, ছন্দ, হুম, হুম। কোনোটা অবশ্যই। ভীষণই ভালো লাগলো তোমার কথা শুনে। অনেক ধন্যবাদ। চলে যাব আবার চঞ্চলদার কাছে। চঞ্চলদা, এবার কি কবিতা শোনাচ্ছেন? হ্যাঁ, এবার আমার এই যে আমার এটা ৫ম মানে কাব্যগ্রন্থ বললাম যে, এটার নাম হচ্ছে 'মন পাখি'। এটা থেকে একটা কবিতা আবৃত্তি করছি। মানে আমাদের যে করোনা যে অবস্থা, এই অবস্থায় জি, যে আমাদের বেঁচে প্রাকৃতিক থাকার ভারসাম্য তো লড়াই। নষ্ট। হুম, হুম। হ্যাঁ, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে আমাদের। সেই প্রাকৃতিক ভারসাম্যে সাগরে এক সাগরলতা নামে উদ্ভিদ আছে। সেই সাগরলতা উদ্ভিদ মানে যখন আমাদের করোনার আগে মানুষের যে মানে সাগরে যে পদচারণা, তার জন্য এই হুম। সাগরলতা বেঁচে উঠতে পারত না। তো এই করোনাতে আমাদের যে টুরিস্ট বন্ধ হওয়ার কারণে সেখানে সাগরলতা তার
পুনর্জীবন পাইছি, মানে সেখানে পেয়েছি। আচ্ছা, সেই সাগরলতার উপরেই আমার এই কবিতা। বাহ! বলুন আমরা শুনি। হ্যাঁ, কবিতার শিরোনাম সাগরলতা তুমি কি পারবে? তোমাকে আমি কখনো দেখিনি, তোমার অপরূপ সৌন্দর্য। হয়তো দেখেছিল এই প্রকৃতি। তুমি শুধু সুন্দরই নও, তুমি মাটির ক্ষয়রোধ করো, তুমি সাগরের উড়নচণ্ডী, বালুকে আটকে রেখে বালির পাহাড় গড়ো। সাগরলতা তুমি ঝড় জলোচ্ছ্বাসকে তুমি ঠেকিয়ে রাখো তোমার বুকে। সাগরলতা তোমাকে কেউ চিনল না, তোমার যে কত প্রয়োজন। তুমি না থাকলে যে কত ক্ষতি হবে, কত প্রাণী পরিবেশ থেকে হারিয়ে যাবে। তারা কি কখনো বিশ্বাস করে? তোমার গোলাপি অতি বেগুনি রঙের ফুল, সমুদ্র সৈকত তার জীবন ফিরে পেয়েছে তার মনের সুখ। তুমি আমার মনকে জাগিয়ে তুলেছ আমার না দেখা দু চক্ষু। সাগরলতা তুমি কি পারবে তাদেরকেও জাগাতে? ধন্যবাদ। বাহ! বেশ সুন্দর, ভালো লাগলো। ধন্যবাদ অনেক। সুন্দর। চলে যাবো আবার সুলতানা নাজনীনের কাছে। এবার কি কবিতা শোনাবেন? আসলে আমি এখন নিজের কোনো কবিতা পড়তে চাচ্ছি না। আমার খুবই শ্রদ্ধেয় একজন আতিক চাচ্চু, কাজী আতিক, ওনার একটি বইয়ের, দেখা যাচ্ছে বইটা, হুম, হুম। ওনার একটি বইয়ের কবিতা আমি আবৃত্তি করছি। আচ্ছা। তুমি আসছো? কবিতার নাম। তুমি আসছো জেনে খোলা রেখেছি হৃদয়ের সব কটা জানালাই। যেমন থাকে বসন্তে অবারিত সব তার প্রকৃতি, যেমন বর্ষার আবাহন ঝড় ঝড় অঝোর ধারায়। তুমি আসছো এবার, যখন দারুণ মরুভাব হৃদয়ে আমার, যেমন গ্রীষ্মের খরতাপে উজাড় হলে বনভূমি, হরিণ শাবকগুলো ছায়াহীন অরণ্যে যন্ত্রণায় কাতরায়। তুমি আসছো আবার, যেমন শরতের আকাশে ইতস্তত ভাসমান মেঘমালা, ঝিরি ঝিরি বাতাসের ছন্দ কৃষক প্রাণে দেয় তোলা। ভালো একটি ফসলি হেমন্তের আভাস নিয়ে আসে। তুমি আসছো আবার, সাইবেরিয়া কিংবা অন্য কোথাও শৈত্যপ্রবাহ শুরু হলে অপেক্ষাকৃত সহনীয় আবহাওয়ায় খোঁজে, যেমন শীতের পাখিরা এদেশেও আসে। ফিরে যাওয়া অনিবার্য যার সেই তুমি, তবুও তো তুমি আসছো, যেমন আসো প্রতিবার। ধন্যবাদ। বাহ! খুব সুন্দর, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। সুদূর আবার আমেরিকায় চঞ্চল থাকেন উনি। বলিনি, কাজী আতিক চাচ্চু আমার হয়, আমাকে দেখতে এসেছিলেন একবার, মনে আছে, 2 বছর আগে এসেছিলেন। উনি থাকে সুদূর আমেরিকায়। আমি আচ্ছা, ওনার আচ্ছা। ওনার শ্রদ্ধা ভরে স্মরণ করি ওনাকে। ভালো আছেন উনি, আলহামদুলিল্লাহ। নাজনীন, তুমি তো সম্পাদনাও করতে পত্রিকার। হ্যাঁ, আমি এখন আবাদ জমিন সম্পাদনায় আছি। বলবো যে আমি এটা সাপ্তাহিকভাবে আমি করেছি। তোমাদের দোয়া থাকলে অবশ্যই আমি প্রতিদিন আমি এভরিডে চালাবো ইনশাআল্লাহ। এটা আমি বিজনেস হিসেবেই নিব। প্রতিদিন এটা তোমরা পাবে অবশ্যই, কিন্তু বাংলাদেশ থেকে এখন লকডাউন চলে গেলে তোমাদের দিতে পারবো। আসলে লকডাউনের কারণে আমি তপনদাকেও পৌঁছাতে পারিনি। তপনদার
অনেক পত্রিকা আমার কাছে এখনো আছে। আমি ওইখানটায় মানে তোমাদের কলকাতায় খুব চেষ্টা করেছিলাম, হয়নি, আসলে হয়ে ওঠা হয়নি। তো সাপ্তাহিক নিশ্চয়ই। ছিল আমার এটা, আবাদ জমিন পত্রিকাটা। এখানে অনেকেই ছিলেন, তোমাদের পার্শ্ব দেশের অনেকেই ছিলেন। আমি আসলে খুবই অসুস্থ, তাই হচ্ছে হয়তো আমার স্বর খুব জ্বর আমার, তুমি জানো আমি ক্যান্সারের রোগী হয়ে গেছি এখন, কি করব এখন, আমার মেনে নিতে হচ্ছে। অবশ্যই সুস্থ হয়ে উঠবে। আমার অবশ্যই আসলে ট্রিপল নেগেটিভ আসছে, সবই নেগেটিভ আসছে, তারপরে ধরো দিচ্ছে সিটি স্ক্যান দিচ্ছে, এটা করতে হবে, যেই ধাপে ধাপে দিচ্ছে আমি এগোচ্ছি, তোমরা আমার সাথে রও। নিশ্চয়ই সাথে আছি, অবশ্যই সুস্থ হয়ে যাবে। অবশ্যই ঈশ্বরের কাছে কামনা করি তোমার সুস্থতা। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে তোমার লেখা আমরা আরো ভালোভাবে পাই, এটাই আশা রাখবো। আর তোমরা চঞ্চল দা, দোয়া করবে আমি আবার জমিটা যেন আবার শুরু করতে পারি। এই নিশ্চয়ই করোনা শুরু করতে পারো। মুহূর্তটা যেন আল্লাহ তাআলা নিয়ে যান, আমাদের ঈশ্বর যেন আমাদের সহায় হন। আমি সেটাই বলবো। আমাদের আমাদের এই পরিস্থিতির কারণে বাংলাদেশে এখন অনেক মানুষ মারা যাচ্ছে। আমাদের ঈদ বলে এখন কিন্তু কিছু নেই, আসলে সেটা যে শুধু বলবো, সত্যি কথা বলবো, আমরা কেউ আমাদের মানুষ কোরবানি হচ্ছে, আমাদের আমাদের তো মুসলমান ধর্ম, আমরা তো এটা এই রীতিতে আমরা আছি। এখন যেখানে মানুষ কোরবানি হচ্ছে সেখানে তো আমরা এগুলো করতে পারি না। সত্যি কথাই, কিন্তু এটা একেবারে সত্যি কথা। ধন্যবাদ। চঞ্চল দা, আবার চলে যাব কবিতায়। ঠিক আছে। আমি অনেকটুকু আচ্ছা, সময় নিয়েছি নাকি? গান গাবে সুলতানা নাসরিন আপা যেহেতু একটা হেমন্তের কবিতা পড়লো, আমিও তাহলে একটা হেমন্তের কবিতা এই মন পাখি থেকে আবৃত্তি করি। কবিতার শিরোনাম হেমন্ত এসে তোমাকে। কবিতার শিরোনাম হেমন্ত এসে তোমাকে। তোমার এই কার্তিকের নবান্নের দেশে চেয়ে দেখো চারদিকে, সোনালী সূর্যের আলোয় চিকচিক করে সারা মাঠের পর মাঠ। পারলে নাকের লম্বা শ্বাস টেনে নিয়ে দেখো, জিরা কালো নুনিয়া ধানের সুগন্ধি ঘ্রাণ। হেমন্তের এই মাঠে ঘাটে চলে নানান মেলা। আর বেশি দিন বাকি নেই, কালী পুজো চলে এসেছে, সামনের অমাবস্যাতেই হবে শুরু। সারা কার্তিক অগ্রহায়ণ জুড়ে চলবে এই বাংলায় হেমন্তের স্নিগ্ধ আলোয় মন ভরিয়ে দেয় শুভ শুভ দুপুর। রাতের হেমন্ত এসে তোমাকে স্বাগত জানায় নবশীত। হালকা মৃদু ঠান্ডা ভোরের বাতাস জাগিয়ে দেয় নতুন দিনের, নতুন সূর্যের শিশির মাখানো রোদ। কি অপরূপ শোভা, চারদিকে কুয়াশায় ঢাকা মেঠো পথ। কালী পূজায় মাসব্যাপী আয়োজনে কত গান বাজনা সার্কাস, নাগরদোলা পুতুল নাচ চলে। কত গরু মহিষ ঘোড়া বের হয়, বেচা কেনায় আনন্দে অনেক পিকনিকে খায়। সারা রাতের যাত্রাপালায় দেখা ভোরে পদচারণায় পূর্বপুরুষদের হেমন্ত স্বাগত জানায় নবাগতদের। ধন্যবাদ। বাহ, ভালো লাগলো। চলে যাব আবার সুলতানা নাজনীনের কাছে। মাইক্রোফোন অফ আছে, মাইক্রোফোন অফ আছে, মাইক্রোফোনটা অফ আছে। আমি কি তোমাদের একটা গান শোনাতে পারি যদি অনুমতি পাই? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তাহলে রবীন্দ্রসঙ্গীত একটা গাচ্ছি হেরে গলায়, কি হবে জানি না। ভালোবেসে সখী। বাহ, খুব ভালো। ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে, ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সুখী বাঁধিয়া রাখিও আমার আদের রাখি তোমার কনক কঙ্কনে, ভালোবেসে সুখী নিভৃতে নিজন আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ফুলিয়া তুলিয়া রেখো তোমার আলোক বন্ধনে, আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে, আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে, ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। খুব সুন্দর। চঞ্চলদার কাছে যাওয়ার আগে ধন্যবাদ চঞ্চলদা। আমি একটা কবিতা আবৃত্তি করছি, আবৃত্তি বলবো না অবশ্যই, পাঠ করছি কবি শঙ্খ ঘোষ থেকে। কবি শঙ্খ ঘোষের নাম আপনারা আশা করি শুনেছেন, বিখ্যাত কবি শঙ্খ ঘোষ। তার একটি কবিতা আমি আবৃত্তি করছি। কবিতাটার নাম লজ্জা। বাবুদের লজ্জা হলো আমি যে কুড়িয়ে খাবো, সেটা ঠিক সইল না আর আজ তাই ধর্মাবতার আমি এই জেল হাজতে দেখে খাই শটে শটে। বাবুদের কাচের ঘরে কত না সাহেব শুভ আসে আর বিদেশ বিদেশে উড়ে যায় পাখির মতো, সেখানে মাছির ডানায় বাবুদের লজ্জা করে। আমি তো বুঝেও এমন বেহায়া শরম থাকি, খুঁটে খাই যখন জাপাই শুভদের পায়ের তলায়। খেতে তো হবেই বাবা, না খেয়ে মরবো নাকি? বেঁধেছ বেশ করেছ, কি এমন মস্ত ক্ষতি? গারদে বয়স গেল, তাছাড়া গতর খানা বাবুদের কবজা হলো। হলো তো বেশ হলো তো, তাতে কি বাবুদের লজ্জা হলো? ধন্যবাদ। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর লাগলো। শঙ্খ ঘোষের কবিতা ভীষণই সুন্দর, আমার ভীষণ প্রিয় একটা কবিতা শঙ্খ ঘোষের, আমি পাঠ করলাম। চলে যাব আবার কবিতায় চঞ্চলদার কাছে। চঞ্চলদা, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আচ্ছা, এবার দিদি আমার এটা দ্বিতীয় কাব্যগ্রন্থ পরের জন্যে ভাবো। বাহ। এই কাব্যগ্রন্থে
হ্যাঁ, কাব্যগ্রন্থে আপনাদের ভারতের রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের উপর আমার একটা কবিতা আছে। তো এই কবিতাটা আবৃত্তি করছি। একদম একদম। কিংবদন্তি, কবিতার শিরোনাম কিংবদন্তি এপিজে আবুল কালাম। কিংবদন্তি এপিজে আবুল কালাম, তুমি এসেছিলে ধরাধামে 15ই অক্টোবর 1931 সালে ভারতের তামিলনাড়ু রামেশ্বরে। বিত্তহীন পরিবারে জন্মগ্রহণ করেও হলে পরমাণু বিজ্ঞানী। পড়ালেখার অর্থ জোগাতে করেছ মাঝির কাজ ও পেপার বিক্রি। 1998 সালে প্রথম সফল পরমাণু বোমা পোখরান-2 এর মুখ্য পরিকল্পনাকারী তুমি। 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত তুমি ছিলে ভারতের রাষ্ট্রপতি। সর্বোচ্চ সম্মাননা ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ভূষিত হয়ে থাকলে ভারতের জ্যোতি। এমন বিরল সম্মানের সম্মাননা কয়জনের ভাগ্যে হয়? 2015 সালের 27শে জুলাই শিলংয়ে মৃত্যু তোমারই করল পরাজয়। ক্ষেপণাস্ত্র অগ্নির পরিকল্পনার জন্য ভারতে তুমি হয়ে থাকবে অক্ষয়। দেশের জন্য কত ত্যাগ স্বীকার করে রেখে গেলে জীবনাদর্শের স্মৃতি। তোমার মতো এমন আদর্শ মানুষের জন্য থাকলো আমাদের প্রণতি। ধন্যবাদ। বাহ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর লাগলো। চলে যাব আবার সুলতানা নাজনীনের কাছে। নাজনীন, মাইক্রোফোনটা অফ আছে। হ্যাঁ বলো, একটু গুলমন হয়ে গেছে, অসুস্থ শরীর তো। স্বাভাবিক, মাফ করে দিও। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে এসছে, এটাই সম্ভবত শেষ কবিতা। আচ্ছা। তোমার কবিতা আবৃত্তি করো। আচ্ছা, আসলে কি তো কবিতা বাইবেল, কোরআন বা গীতা নয় যেটা পরিবর্তন ধারাতে আনা যাবে না। যদি রুটের কথা বলি, দেখো শামসুর রহমান, আবুল হাসান, এদের কথা বলি, তারা কিন্তু আধুনিক মনস্ক কবিতাই পাই তাদের থেকে। রবীন্দ্র, নজরুল, সুকান্ত, এরা তো যুগের প্রতিনিধিত্ব করেই গেছে। তাই আমার আমার আসলে যেটা মনে হয়, পোড়া মাটি, পোড়া কাদা, এটা দিয়েই আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন যেন ঝলসে উঠে আবেগে, রোমাঞ্চে। এটাই আমি কি কবিতা বলছি তাহলে? ঘুমিয়ে পড়ার আগে। আমার স্বরচিত একটি কবিতা। যদি কখনো খুব দূরে চলে যাই, পাহাড় বা নদীর কাছাকাছি, আমার জল রঙে আঁকা ছবিগুলো ঈষৎ বাঁকা হয়ে ঝুলবে। ঘরের ঝুলগুলো সদর্পে রাজত্ব করবে। যিশুর লাস্ট সাফারের মতো যেন শেষ খাবারটা খাচ্ছি, মাছটা বেশি ভাজা হয়ে গেছে। ঘরের দেউড়িতে একটা কুকুর সবুজাভ চোখ দুটি নিয়ে আমার দিকে তাকিয়ে। মৃত্যু যখন দানা বাঁধে, অন্তর বুঝি অল্পতেই কাঁপে। বালুচরে আটকে গেছি আমি, কাশবনে আলতো হাত বুলিয়ে যাই। কচি ঘাসের ডগা দাঁত দিয়ে কেটে দেখি মিষ্টি একটা স্বাদ, অনুভবে আসেনি কখনো। আকাশে মেঘের সঞ্চার, বৃষ্টি আসবে বুঝি, কতকাল শিল পুরোনো হয়নি। হাত পা দুটি ক্রমশ ভারী হয়ে আসছে, স্মৃতিরা অবলুপ্ত হতে শুরু করেছে। ওই জানি ট্রানজিস্টরে গান বাজছে, बचपन के दिन भुला न देना, आज हंसी कल रुला न देना,
নৌকায় নাকি আমি এত বলছি কেন, এত ঘুম চোখে কোথায় ছিল, অন্তর্জুরি যাত্রায় সামিল হলাম। ধন্যবাদ। বাহ, ধন্যবাদ, অনেক চমৎকার। অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা কবিতা শুনলাম। আর নাজনীনকে নাজনীন বলবো আপা আশা ঢাকার কোথায় রাখবো। থাকেন আপনি? হ্যাঁ, আমি আগারগাঁয়ে থাকছি। তপন দা, আচ্ছা, আগারগাঁয়, পশ্চিম আগারগাঁয়ে থাকছি, চলে আসবেন। হ্যাঁ মাঝে মধ্যে যাই আর কি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিনে তুমি সুস্থ হয়ে ওঠো, এই কামনা করে আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। চঞ্চলদা ভালো থাকবেন। আবার জি, আপনাদের আপনিও ভালো নিয়ে আমরা থাকবেন। এই অনুষ্ঠানে আসতে চাই, আবার আপনাদের নিয়ে আমরা অনুষ্ঠান করব এই আশা রেখে অবশ্যই, আজকের মতো অবশ্যই, এখানে শেষ করছি। আমাদেরও ইচ্ছা। সবাই ভালো অবশ্যই থাকবেন। বারে বারে একদম হোক তোমাদের। একদম মনোমুখরকে অনেক আবার ধন্যবাদ। আমরা নমস্কার। সুস্থ সেটাই। উপস্থিতিতে আবার আমরা সবাই একসাথে চলতে পারবো, কবিতায় থাকবো, সেটাই। সুরে থাকবো, ছন্দে থাকবো। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ। শুভরাত্রি। নমস্কার।